রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান নওফেল এবং আমার সঙ্গে রয়েছেন নিজুম মজুমদার, ব্যারিস্টার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট, এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। মহিবুল হাসান চৌধুরী, আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে শেখ হাসিনা যেই বক্তব্যটি সাক্ষাৎকারটি দিয়েছেন, আপনাকে মানে আপনি যদি একটু আমাদেরকে ধারণা দিতেন যে এটি কি কাকতালীয় নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে, কিভাবে করে একই দিনে 3টি সাক্ষাৎকার প্রকাশিত হলো? মহিবুল হাসান চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আপনার এই প্ল্যাটফর্মে এই প্রথমবারের মতো এসেছি। জি, আপনাকে সেজন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাই। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে কাকতালীয় কিনা বা আওয়ামী লীগের প্রচারণার ফসল কিনা, একটা কথা আমাদের এখানে মনে রাখতে হবে যে এই যে আমি সবসময় এটা একসাথে বলি, খারাপ শুনতে হলে শোনাবে, খুনি ইউনূস, খুনি এবং প্রতারক ইউনূসের যারা পরিচিত এবং যারা এই কর্মপদ্ধতি সম্পর্কে জানে, তারা হয়তো বা মনে করতে পারে যে আওয়ামী লীগ কি তার মতন কিছু করেছে কিনা, আওয়ামী লীগ কি পিআর যন্ত্র ব্যবহার করে, লবি ফার্ম ব্যবহার করে এই সমস্ত প্রচারণা করেছে কিনা। প্রথমত হচ্ছে আওয়ামী লীগের সেই প্র্যাকটিসটি নেই। আওয়ামী লীগ একটি রাজপথের রাজনৈতিক দল, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়ের সাথে প্রচার প্রচারণার বিষয়ে কিন্তু আওয়ামী লীগের সবসময় একটা অস্বস্তি ছিল। আমরা রাজপথে স্বাচ্ছন্দ্য বোধ করতাম, কিন্তু যেটা হয়েছে যে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতে করতে এমন একটা পর্যায়ে তারা একটা শ্রেণীর মানুষের মধ্যে আমাদের ব্যাপারে একটা মিথ্যা এবং একটা ভুল বিভ্রান্তিকর একটা অবস্থান আমাদের ব্যাপারে তারা তৈরি করতে পেরেছে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে যে সত্য কখনো চাপা থাকে, এবং এই সত্যটা আজকে যেই সমস্ত কথা আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা এর দিন ধরে গণমাধ্যমে বলে এসছেন, জনসভায় বলে এসছেন, এবং অনেকেই যেটা বলেছিল তখন না এগুলো আসলে তিনি রাজনৈতিক কথা বলছেন, আজকে এগুলোর সত্যতা কিন্তু প্রকাশ পেয়ে যাচ্ছে যে ইউনূস যে কত বড় প্রতারক জাতির কাছে একেবারে নম্রভাবে নগ্নভাবে প্রকাশিত হয়েছে। এবং আপনি দেখবেন যে পশ্চিমারা বিশেষ করে তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পাবলিক সেন্টিমেন্ট কেমন হতে পারে, কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা কি, এটা কিন্তু তারা আমরা অ্যানালাইসিস না করলেও তারা করে। এটা কিন্তু ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে খুব ভালোভাবে বোঝা যায়। তাদের দেশসমূহের সংবাদ মাধ্যমগুলোর কাছে কিন্তু পৌঁছে গিয়েছে যে প্রতারক ইউনূসের সরকার সম্পূর্ণ ব্যর্থ, বাংলাদেশের অবস্থা শোচনীয়, এবং সেক্ষেত্রে যাকে তারা উৎখাত করলো ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করতে চাইলো এবং সৃষ্টিকর্তার অপার মহিমায় যিনি রক্ষা পেলেন তার বক্তব্যটা এখন নেওয়া উচিত, কারণ সাধারণ মানুষ তার কথা শুনতে চায়। দেখুন, তার উপর একটা ব্ল্যাঙ্কেট নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হলো, তার কোনো নাম ব্যবহার করতে পারবে না, কোনো মানে তাদের বিশেষ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি, কিন্তু ভেঙে ভেঙে। পশ্চিমা গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিউজ এজেন্সি। এখন শোনা যাচ্ছে? জি জি, আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। এই যে আপনার স্বীকৃত গণমাধ্যম সমূহে যখন এই সাক্ষাৎকারগুলো আসলো, তখন কিন্তু তারা শুধুমাত্র অবাক নয়, তারা শঙ্কিত। ইতিমধ্যেই তারা এক্সিট প্ল্যানের কথা বলছে, নির্বাচন করে চলে যাবে ইত্যাদি বলছে, কিন্তু তাদের যেই মানে ক্রিমিনাল মাইন্ড, অপরাধী মনে যেটা থাকে, এর মধ্যেও আবার কিছু ওই যে অটো কনস্টিটিউশনাল প্রভিশন তৈরি করছে যে এতদিনের মধ্যে পাশ না হলে গণ্য হবে তাদের সিদ্ধান্তই সঠিক, বা তাদের সনদ বা যেটা একটা মানে
চটি বই যেটা তারা রচনা করেছে, সেটা অটোমেটিকলি পৃথিবীর কোথাও সংবিধানের অংশ কখনোই কোনো কিছু অটোমেটিকলি হয় না। সেটা একটা প্রক্রিয়া আছে, সেটার একটা আইনি প্রক্রিয়া থাকে, রাজনৈতিক প্রক্রিয়া থাকে, সামাজিক প্রক্রিয়া থাকে। এটাই হচ্ছে সংবিধান। এটা তো একটা জাতির একটা, তো এরা সংবিধানের আমূল পরিবর্তন করে ফেলবে। কিছু ছেলেপেলে সেখানে নৈরাজ্যবাদী, উগ্রবাদী, জঙ্গি, মানসিক বিকারগ্রস্ত কিছু ছেলেপেলেকে তারা জোগাড় করেছে। পেছনে আছে জঙ্গি গোষ্ঠী, যারা ধর্মীয় উগ্রবাদ নিয়ে, উগ্রবাদকে পুঁজি করে রাজনীতি করে। আর বিএনপির এক ধরনের মৌন সমর্থন নিয়ে এই ইউনূস সরকার বসে আছে। আমি এখানে বিএনপি বিরোধী বা জামায়াত বিরোধী বা কোনো রাজনৈতিক দলের বিরোধী মানে আমরা একটা অবস্থান সে আলোচনা করব না। আমি বলবো যে একটা মানে অ্যাবসলিউট ক্রিমিনাল মাইন্ড, অ্যাবসলিউট ক্রিমিনাল মাইন্ড, এই যে প্রতারক ইউনূস, যে এখন পর্যন্ত প্রতারণার মাধ্যমে বসে আছে, তার যে চেয়ার, সেই চেয়ারের যে সে বলেছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স নাম্বার 1 অফ 2024 উচ্চ আদালতে, সর্বোচ্চ আদালতে নাকি শুনানি হয়েছে। একেবারে শুনানির আজ পর্যন্ত কোনো কাগজ দেখাতে পারেনি। চিফ জাস্টিসের কাছে কে নিয়ে গেল, কোনো অ্যামিকাস কিউরি ছিল কিনা, রাষ্ট্রপতিকে রেফারেন্স পাঠিয়েছিল কিনা, আজ পর্যন্ত কিছু তারা দেখাতে পারেনি। একেবারে প্রতারণার মাধ্যমে, মুহিবুল একটা হাসান চৌধুরী, সাংবিধানিক আমরা তো প্রতারণার এগুলো মাধ্যমে নিয়ে এসব প্রতিষ্ঠা। অনেক তাই আমরা তাদের তো এগুলো সংখ্যা নিয়ে থেকে তারা এখন মুহিবুল হাসান চৌধুরী, আমরা তো এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি। আমি একটু আগে বাড়তে চাই। আপনার কাছে একটা প্রশ্ন রেখে দিচ্ছি। আপনাকে যেহেতু আজকে প্রথমবারের মতো আমার বাংলা নিউজ নেটওয়ার্কে পেয়েছি, প্রশ্নটি আমি 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 শুনেছি দুই একজন আপনাকে এই প্রশ্নটি করেছে, কিন্তু আমি আমার দর্শকদের জন্য প্রশ্নটি রাখতে চাই। আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে তারা শিক্ষা ব্যবস্থাকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোকে তারা মাদ্রাসায় পরিণত করেছে। তারা মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয়ের সমমান দিয়ে সেখানে জঙ্গি উৎপাদনের কারখানা বানিয়েছে। ফলে যা আমরা দেখছি, আপনি যা বলছেন যে যাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বলছেন, এরা তো তারাই। সেটির দায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আপনার কিনা? এই প্রশ্নটি আপনার কাছে রাখছি, আমি আপনার কাছে জবাব দিব, কিন্তু তার আগে আমি একটু নিজুম মজুমদারের কাছে, আমি জবাবটা দিয়ে দেই। না আমি একটু নিজুম মজুমদারের কাছ আচ্ছা, থেকে এসে আপনি আপনার, নিজে মজুমদার, হ্যাঁ ঠিক আছে, জি, ঠিক আছে, ঠিক আছে। জনাব নিজুম মজুমদার, আমরা দেখছি শেখ হাসিনার এই সাক্ষাৎকারের পরে একটা কর্মীদের মধ্যে একটা উজ্জীবিত ভাব আমরা লক্ষ্য পাচ্ছি, এবং জনসমর্থনও খুব কয়েক গুণ বাড়ছে। এরকম মানুষের ভিতরে একটা ভিন্ন একটা মানে একটা একটা কি বলবো, একটা একটা মানুষের ভিতরে এক ধরনের এতটাই একটা প্রতিক্রিয়া লক্ষ্য করছি যেটি বলার মতো নয়। সেই প্রতিক্রিয়াটি যদি হয় জাগরণের মতো, মানুষের ভিতরে অনুপ্রেরণার মতো, তাহলে আমরা বুঝতে পারছি শেখ হাসিনা এখনো মানুষের আস্থার জায়গায় আছেন। কিন্তু একটা সাক্ষাৎকারই কি সব? তারপরে কি? তারপরে আওয়ামী লীগের কর্ম পরিকল্পনা কি? কিংবা এখনো শেখ হাসিনাকে মানুষ তার বিশেষ করে তার কর্মীরা এখনো তাকে দেখতে পায়নি 5ই আগস্টের পরে। এই সবকিছুই কিন্তু মানুষের ভেতরে কিছুটা উৎকণ্ঠা যেমন আছে, তার সাক্ষাৎকারটি আবার তাদেরকে দারুণভাবে প্রভাবিতও করেছে। আমার প্রথমে আপনার কাছে যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে এখনো শব্দটা বলছেন, এখনো শব্দটা কেন বললেন? মানে আপনার কি মনে হয় যে তিনি কখনো ছিলেন না বা এটা বন্ধ হয়ে গেছে, জনপ্রিয় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর তো আমাকে করে লাভ নেই। সেই প্রশ্ন আপনারা খুঁজে বের করবেন। না মানে আমি আমি বলিনি। না প্রশ্নকারী, ওটা আমি না না ঠিক আছে, কিন্তু ওটা তো আমি বলিনি, আপনি বলেছেন। আমি জাস্ট এটা আপনার কাছে জানতে চেয়েছি। নিশ্চয়ই আপনি যেহেতু সাংবাদিক, আপনি মানুষের সাথে কথা বলেন, আপনি যখনই বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ রয়েছে, এখনো বলতে উনি তো এই বাংলাদেশের ঠিকানা তো তিনি, এই বাংলাদেশের একমাত্র ঠিকানা তো তিনি এখন এই মুহূর্তে। বাংলাদেশকে এই সাম্রাজ্যবাদীদের হাত থেকে বাঁচিয়ে রাখার এবং বছরের পর বছর বলে এসেছে এই দেশ দখল করে ফেলছে, এই দেশে বেইজ করবে, এই দেশে পশ্চিমারা কি করবে না করবে। উনি তো আজকে ওই যে প্রফেট বলবো, যে প্রফেসি যেটাকে আমরা বলি আর কি, ওইভাবে উনি বছর পর বছর বলেছেন ডাটা, তথ্য উপাত্ত দিয়ে। সো এই যে যখনই আপনি বলছেন যে এখনো উনার প্রতি আগ্রহ আছে, এখনো উনি জনপ্রিয়, সেইটা ওই এখনো শব্দটার প্রতি আমার একটু খানিকটা আপনার সাথে আমি দ্বিমত পোষণ করি। মাননীয় প্রধানমন্ত্রী যেই কথাগুলো বলেছেন, রয়টার্স কে যেটা বলেছেন, অন্যান্য জায়গাতে বলেছেন, প্রথমত আমি আপনাকে বলি এই আলাপগুলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নেতা কর্মী, তৃণমূল কর্মীদের সাথে ক্রমাগত গত 1টি বছর ধরে করে আসছেন। আমি নিশ্চিত আপনি বিভিন্ন ভাষণে শুনেছেন
স্বাভাবিকভাবে জনগণের সাথে তার কর্মীদের সাথে কথা যখন বলছেন, তখন সেটার এক্সপোজারটার তো অনেকগুলো ব্যারিয়ার ওরা দিয়ে রেখেছে। বিশেষ করে এই খুনি, এই টোকাই মৌলবাদী সরকার যেভাবে বাক স্বাধীনতাকে হরণ করেছে, লেট অ্যালোন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ফারুকিকে একটা প্রশ্ন করেছে একজন সাংবাদিক, আপনারই কলিগ খুব সম্ভবত, তাদের 3 জনের চাকরি চলে গেছে। আপনার কলিগদের মধ্যে আমি শুনেছি আপনি বলছেন যে 300, 400, 500 জন লোকের চাকরি চলে গেছে, হাজার হাজার সাংবাদিকদেরকে আপনার চাকরি চলে গেছে, জেলে পুরে রেখেছে কয়েকশো সাংবাদিকদেরকে। সুতরাং ওগুলো তো তখন আমরা হয়তো ওইভাবে এক্সপোজার জায়গাটা আসেনি। এখন ওই বহুব্রীহি নাটকের একটা ডায়লগ আছে, বুঝতে পারছেন? আলী যাকের আবুল হায়াতকে বলছে যে উনাকে আহাম্মক বলেছে আবুল হায়াতকে রাস্তাতে যাওয়ার সময়। তো আবুল হায়াত কিছু হলেই মাথায় পানি দেয়। তো তখন তার যখন মাথায় পানি দিচ্ছিল বাসাতে এসে তাকে আহাম্মক বলার কারণে, তখন আলী যাকের একটা কথা বলছে যে দুলাভাই, পাবলিকের মুখ তো আপনি বন্ধ করে রাখতে পারবেন না। হ্যাঁ, তো আলটিমেটলি আমরা যখন তাকে বলেছি চোর, তাকে দুর্নীতিবাজ বলেছে, তখন আপনারা মনে করেছেন এটা একটা পলিটিক্যাল রেটরিক, আমরা তো বলবোই। এখন বাংলাদেশের সারা মানুষ যে তাকে আপনার ট্রল করছে, তাকে একটা আন্তর্জাতিক চোর বলছে, এবং কেউ কেউ স্যাটায়ার করে বলছে আন্তর্জাতিক খেলোয়াড়, মানে ওইটাকে আর প্রাউড হিসেবে বলছে না, ওইটাকে খুবই স্যাটার হিসেবে বলছে। ফলে এটা তো বোঝার অপেক্ষাই রাখে না যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা চাঞ্চল্য তৈরি করেছে সারা পৃথিবী ব্যাপী। কিন্তু এখনো উনি প্রাসঙ্গিক, এখনো উনি জনপ্রিয় কিনা, এইটা আমার কাছে মনে হয় যে আপনি আরেকটু জরিপ করেন। মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এই বাংলাদেশের একমাত্র ঠিকানা, এবং উনি শেষ কথা। আমি যেমন বলি, বারবারই বলে আসছি যে আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, সেই অ্যান্সারের পুরো প্রশ্নপত্র, উত্তরপত্রই শেখ হাসিনা। সুতরাং এটি আরেকটা কথা আপনাকে আমি একটু বলি, আপনি সম্ভবত জানবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই যে তৃণমূলের কর্মীরা আছে, এখন পর্যন্ত আমাদের ধরেন আমাদের এমপিস, মন্ত্রী, আমাদের লিডার্সদের উপরে যেই পরিমাণ অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, দেশ থেকে বাধ্য থেকে শুরু করে যেভাবে খুন করা হয়েছে কাউন্সিলর, চেয়ারম্যান যারা আছে, এই পুরো একটা বছর কারা কাভার দিয়েছে? কাভার ফায়ারের নাম শুনেছেন তো? যুদ্ধের সময় যেটা হয় যে তার সঙ্গীকে সেভ করবার জন্য একটা কাভার ফায়ার করতে থাকে, যাতে করে তার সঙ্গী একটু সেফ জায়গাতে যেতে পারে। এই পুরো তৃণমূল কাভার ফায়ার করেছে। যদি তৃণমূলের এই শক্তি থাকে, তাহলে যখন পুরো আওয়ামী লীগ আর একটু গুছিয়ে নামবে তখন কি হবে? ফলে তৃণমূল কিন্তু কখনো আপনার এই পুরো হোল জার্নি থেকে বাইরে ছিল না। এই দলটাকে তারা যেভাবে ধরে রেখেছে, তারা যেভাবে কাজ করছে, এটি নিশ্চয়ই আমার মনে হয় বলে দিতে হবে না। ফলে আমি এই জায়গাটাতে একটু স্ট্রংলি আপনাকে বলতে চাই যে তৃণমূল ছিল, আছে এবং থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রাসঙ্গিকতা বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে, এবং উনি আজও এখনো পর্যন্ত অমলিন। এইটা হচ্ছে আপনার প্রশ্ন উত্তর আমার। না না, আমি আপনাকে প্রশ্নটি রেখেছিলাম যে মানে ধরেন এইটা যদি একটা শুরু হয়, শুরু ইন আ সেন্স শেখ হাসিনা যখন প্রথমবারের মতো সাক্ষাৎকার দিচ্ছেন, এটি একটা ডেফিনেটলি একটা শুরু। আমি বলবো যে আমি খুব সৌভাগ্যবান হতাম যদি আমি এই সাক্ষাৎকারটি পেতাম। হ্যাঁ, প্রথম পাইনি, কিন্তু ভবিষ্যতেও পাওয়ার আশা রাখি আর কি। যাই হোক, তো এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে একটা ধাপ আসলে অতিক্রম করলে এরপর আমরা হয়তো তাকে আরো অনেক ঘন ঘন দেখতে পাবো। তো তারপরে কি, এখন যে একটা ঝড় তিনি এই সাক্ষাৎকার দিয়ে তুলেছেন, এই ঝড়ের পরে কি পরিকল্পনা, কি আওয়ামী লীগের পরিকল্পনা? এই ইউনুসকে উৎখাতের যে আমাদের যে যাত্রা, আমি একদম সরাসরি আপনাকে বলি, এই ইউনুসকে উৎখাত করতে হবে, এই ইউনুসকে এখান থেকে সরাতে হবে বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য। সিম্পল, এটা ছাড়া তো কোনো বিকল্প নাই। ফলে এই যে গণবিস্ফোরণ, আপনি বুঝতে পারছেন যে উনি বক্তব্য দেওয়ার পরে সারা পৃথিবীর যে আলোড়নটা আপনি ধরতে পারছেন, এইটার গন্তব্যের যে জায়গাটা হচ্ছে যে মানুষ উনার কথা শুনবে। মানুষের কাছে তো উনি আগে থেকেই ছিলেন। আমার কাছে মনে হয় যে এটার গন্তব্য হচ্ছে জনমানুষের মধ্যে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে চাঞ্চল্য তৈরি হয়েছে, যেই আশার আলো তৈরি হয়েছে, এটি ক্রমাগতভাবে বাড়তে থাকবে, এবং একটি এবং গণবিস্ফোরণের মাধ্যমে এই টোকাই মৌলবাদী সরকারকে জনতা উৎখাত করবে। এটাই হচ্ছে এটার শেষ পরিণতি। জি, জনাব মহিবুল হাসান চৌধুরী, এই যে মৌলবাদী গোষ্ঠী, এই আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, আমি আপনার প্রশ্নটাতে সরাসরি চলে যাচ্ছি। পারেন? হ্যাঁ, আমি সরাসরি বলছি যে সময়, হ্যাঁ অবশ্যই আমি এখন বলছি যে প্রথমত হচ্ছে আমি দায়িত্ব নিয়েছি যে 2024 সালের জানুয়ারি মাসে এই যে এই আলোচনাটি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
মাদ্রাসার শিক্ষার্থীরা অতিরিক্ত পরিমাণ কি স্থান পেয়েছে কি পায়নি। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে যোগ্যতা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করেন, এটা শিক্ষা মন্ত্রণালয় করেন না। 73 সালের যে অধ্যাদেশ অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, কওমি মাদ্রাসা না, আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী, তারা কিন্তু যারা বিজ্ঞানের শিক্ষার্থী, যারা বিজ্ঞান পড়ে এসছে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। যারা কলা বা ব্যবসা শিক্ষায় পড়ে এসছে আলিয়া মাদ্রাসায়, যে আলিম পর্যায়ে, তারা কম্পিটিটিভ এক্সামে তারাও কিন্তু বসতে পারে। এখন আমাকে বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি তুলনামূলকভাবে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে কিনা। মাদ্রাসা বলতে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে এই জন্য যে আগে মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসাগুলো একেবারে জীর্ণ শীর্ণ ধর্ম ব্যবসার কেন্দ্রে প্রায় পরিণত হয়েছিল। আমাদের সরকার, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই ধর্ম ব্যবসায়ীদেরকে তাদের যেই মাদ্রাসার, যে আলিয়া মাদ্রাসাগুলো দেখিয়ে যেভাবে পরিচালনা করত, এর থেকে বাইরে নিয়ে এসে মাদ্রাসার শিক্ষা, যেটা মূলধারার মাদ্রাসা, সেটার কিন্তু ব্যাপক উন্নয়ন করেছেন। এবং অনেক মাদ্রাসাতে সনাতন ধর্মীয় শিক্ষার্থী না, শিক্ষক আছেন, যারা বিজ্ঞানের শিক্ষক আছেন, আপনার অঙ্কের শিক্ষক, ইংরেজি শিক্ষক। মাদ্রাসা শিক্ষার ওভারঅল, আলিয়া মাদ্রাসা বলছি, এটার কিন্তু অনেক মান উন্নয়ন হয়েছে। এবং তার পরবর্তীতে তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু ফ্রিজ হয়ে গিয়েছিল বোধহয় আপনার স্ক্রিন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারা ভর্তি পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তি হয়েছে। তো এই যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কি শুধুমাত্র আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা কি রাস্তায় নামেছিল? সেটা তো আপনাকে দেখতে হবে। এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরে যে প্রায় 12টার উপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 1% শিক্ষার্থীও তো মাদ্রাসা থেকে আসে না, কোনো আলিয়া মাদ্রাসা থেকে আসে না। এগুলো বেশিরভাগই আমাদের ন্যাশনাল কারিকুলাম ইংরেজি মাধ্যম বা বাংলা মাধ্যমের শিক্ষার্থীরাই তারা আসে। আমি আপনাকে থামাতে চাচ্ছিলাম না, কিন্তু আমাকে একটু বলতে দিন, আমাকে আমার শেষ হওয়ার পরে আপনি প্রশ্নটা করবেন, কারণ নেটওয়ার্কের যেহেতু সমস্যা, আমাকে একটু বলাটা শেষ করতে দিন। হ্যাঁ, তো একটা আরেকটা আপনি যেটা বলেছেন যে শুধুমাত্র এই ঢালাও ভাবে মাদ্রাসা শিক্ষার্থীরা নেমেছে, মাদ্রাসার দোষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা হয়ে গিয়েছে কিনা, এই আলোচনাটা আসলে কোনো যুক্তিযুক্ত আলোচনা নয়। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীর মধ্যে কত শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী, সেটা আপনাকে ভেবে দেখতে হবে। এবং তারা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এসছে। এবং এখানে তো মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে আমাদের ছাত্রলীগের শিক্ষার্থীরাও ছিল। হ্যাঁ, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ছাত্রলীগের শিক্ষার্থীরাও আছে। আর কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস, যেটা তাদের সর্বোচ্চ ডিগ্রি, সেটাকে শুধুমাত্র ইসলামিক স্টাডিজ মাস্টার্সের মর্যাদা একটা সংসদের আইনের মাধ্যমে 2018 সালের এটা বোধহয় 48 নম্বর আইন অক্টোবর মাসে পাশ হয়। তখন সেটা সরকারিভাবে সেটা সিদ্ধান্ত হয়। তখন আমি অবশ্য মন্ত্রণালয়ে ছিলাম না। এবং সেটা দাওরায়ে হাদিস শুধুমাত্র একটি ডিগ্রিকে সমমান দেয়া হয়েছে। কিন্তু এই সমমান দেওয়ার মাধ্যমে তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে তা না। তারা শুধুমাত্র মসজিদগুলোতে বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আলেম হিসেবে বা খতিব হিসেবে তারা সেখানে চাকরি পাওয়ার জন্য এটা তাদের জন্য সহজ হবে, বা দেশের বাইরে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় কর্মসংস্থান হবে। দেখুন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীকে কর্মসংস্থান থেকে বাইরে রেখে, দারিদ্র সীমার নিচে রেখে তাদেরকে আমাদেরকে ত্যায্য করতে হবে বা তাদেরকে আমাদেরকে ভিন্ন বৈষম্যের দৃষ্টিতে দেখতে হবে, সেই রাজনীতিটা বা বঙ্গবন্ধুর কন্যা করে না। এখন বিশ্ববিদ্যালয় সমূহে যে সমস্ত শিক্ষার্থীরা কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে এখানে এসছে, সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানবে তাদের ওখানে কেন এত শিক্ষার্থী বা কত শিক্ষার্থী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। এখানে আমাদের বারংবার শুধু মাদ্রাসা মাদ্রাসা মাদ্রাসা, এই যে সমস্ত এই যে কুচক্রীরা এই যে সেদিন দাঙ্গা করেছিল, এর মধ্যে কতজন কওমি মাদ্রাসার, কতজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের, কতগুলো ইংরেজি মাধ্যমের, সেগুলো আপনাকে দেখতে হবে। শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের দোষ সেটা যদি দিলে এখানে চলবে না। একটা দেশের, বিশেষ করে ঢাকা শহরের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর একটি বিশাল অভিভাবক শ্রেণীকে এরা এমন ভাবে বিভ্রান্ত করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলুন, গুজবের মাধ্যমে বলুন। যেমন আমরা দেখেছি যে প্রায় 18 তারিখ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গুজব ছড়িয়ে দেওয়া হলো, 8 জন শিক্ষার্থী নিহত হয়েছে। তখন আমি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান, সেখানে যে আবেদ সাহেবের কন্যা আছেন, তাকে আমি ফোন করলাম।
তিনি আমাকে বলছেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 8 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি, এখানে বেশিরভাগ কিন্তু একটু মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীরা পড়ে। তিনি কিন্তু তামারা আবেদ তার নাম, এবং তিনি আমাকে নিজেই বলছিলেন যে এখানে 8 জন শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। আমি না, আপনি বোধহয় একটু ভুল বলছেন, আমি তো ওখানে এখন ভিডিওতে দেখছি, ওখানে তো এখনো কেউ মারা যায়নি বা কেউ মারা। কিন্তু দেখুন, বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে তিনি গুজবের হয় কান দিয়েছেন, নয় গুজবের স্রষ্টা। এইভাবে করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এইভাবে করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, এইভাবে করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সকল জায়গায় কিন্তু তারা প্রচার করতে থাকলো যে আমাদের এখানে লাশ পড়ছে। হ্যাঁ, লাশ পড়ছে। এটা একটা কোঅর্ডিনেটেড মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই কাজটা তারা করেছে। এখন আপনি মানে শুধু মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দোষ দিলে তো চলবে না। মাদ্রাসার ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা নিয়ে আমাদের এখানে অনেক সমালোচকরা বলছে যে এটা কি উচ্চ মাদ্রাসা হয়ে গিয়েছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন শিক্ষার্থীও কিন্তু মারা যায়নি, একজন শিক্ষার্থীও কিন্তু সেখানে লাশ পড়েনি। তাদের অনেক চেষ্টা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ পড়বে, যারা লাশের রাজনীতি করে। এই মাহমুদুর রহমান মান্না, আপনার মনে আছে, একদিন বলছিল যে লাশের রাজনীতি, লাশ ফেললে কিন্তু সরকার পড়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লাশ পড়েনি। হ্যাঁ, লাশ যারা তারা ফেলেছে, কোথায় ফেলেছে, কাদের লাশ ফেলেছে, সেটা তো আমাদের কাছে তথ্য পরিসংখ্যান অনুযায়ী আছে। হ্যাঁ, তো সেইগুলোই আমি বলছি যে এটা একটা ব্যাপক মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হচ্ছে। এখন ওই পোস্টমর্টেম করতে গেলে, যখন ঘটনার পরে পোস্টমর্টেম হয়, তখন অনেক ধরনের কারণ আমরা বলি, কিন্তু এইখানে যে গভীর একটা প্রশাসনিক ষড়যন্ত্র ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাঠ থেকে তুলে নেয়া, তারপরে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, তারপরে মিডিয়াগুলোকে কিভাবে ব্যবহার করেছে। আপনি দেখবেন যে একটা মিডিয়া, এবং আপনি দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাস, যেদিন একটা মানুষও মারা গেল না, তারা 7 জন মানুষ মারা গিয়েছে বলে একটা আপনার প্রেস ব্রিফিং দিয়ে দিল। এই একই কাহিনী তারা করতে চেয়েছিল আবরার ফাহাদের ঘটনার সময়, যখন বুয়েটে যখন আপনার এই যে আবরার ফাহাদের ইনসিডেন্টটা হয়, তখন তারা স্টেটমেন্ট দিয়ে দিল যে মানে শিক্ষার্থীদের সাথে তারা, তখনও তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালিয়েছে। এই যে বুয়েটের কথা আমরা বলছি, বুয়েটের বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে নটরডেম কলেজ থেকে আসে, তারা তো মাদ্রাসা থেকে আসে না। তো সেইখানে যে উগ্রবাদ, জঙ্গিবাদের যে প্রচারটা হয়েছে, সেটা শুধুমাত্র আমি মাদ্রাসাকে কেন দোষ দিতে যাব? এখানে একটা আদর্শিক বিপর্যয় হয়েছে। প্রশ্ন করতে দিবেন নাকি আপনি শুধু বলে যাবেন? আমাকে একটু প্রশ্ন করতে দিন। সেটি হচ্ছে, আমার যেহেতু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, আপনি যখন বারবার প্রশ্ন করছেন তখন আবার সেটা আবার কেটে যাচ্ছে, এই জন্য বলছিলাম। ওকে 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 দেখুন, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না তো, পাড়া মহল্লায় ক্যাডেট মাদ্রাসা গড়ে উঠেছে। ঢাকা শহরের পাড়ায় মাদ্রাসায়, পাড়ায় মহল্লায় কিন্তু মাদ্রাসা, মানে ক্যাডেট মাদ্রাসা বলে এগুলোকে। এবং এখন আর বাচ্চাদেরকে অধিকাংশই আপনার প্রাইমারি স্কুলগুলোতে পাঠায় না, ওই ক্যাডেট মাদ্রাসায় পাঠায়। রাইট? আমি জানি না এই খবর আপনাদের কাছে আছে কিনা। এটি একটা অনেক অ্যালার্মিং। আপনারা নজরে নিয়েছেন ক্যাডেট মাদ্রাসা অনেকগুলো কিন্তু উঠে গিয়েছে। ক্যাডেট মাদ্রাসা আমার মনে আছে ডক্টর, ঢাকা শহরের মধ্যে ক্যাডেট মাদ্রাসা নেই। অবশ্যই আছে, অবশ্যই আছে, আমি এখানে বসে জানি। আপনি না, আপনি ওখানে বসে জানতে পারেন, আমরা তো এখানেই ছিলাম। তো সুতরাং ক্যাডেট মাদ্রাসার যেটা জঙ্গি কিছু মাদ্রাসা তৈরি হয়েছিল, সেগুলো ডিসমেন্টেল করে দেওয়া হয়েছে। তবে যেটা আছে সেটা হচ্ছে হেফজোখানার নাম দিয়ে, রামপুরা, মগবাজারে ক্যাডেট মাদ্রাসা অসংখ্য। সেটা হচ্ছে কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেগুলো সম্পূর্ণ। এবং বাচ্চাদেরকে আগে প্রাইমারি, যেখানে আগে প্রাইমারি স্কুলগুলোতে যেত, তারা আর প্রাইমারিতে না যেয়ে ওই মাদ্রাসাগুলোতে যাচ্ছে। আচ্ছা, আজকে আপনার সঙ্গে ওই বিতর্কে আমি যেতে চাইনি, কিন্তু ডক্টর মেজবা কামাল তিনি আরো 10 বছর ধরে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে। আরো 15 বছর আগে এই যে আটক হলেন যে ডক্টর আবুল বারাকাত, তিনি বলেছেন যে কওমি মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদনের প্রজনন কেন্দ্র। এটা আরো 15 বছর আগের কথা আমি বলতেছি। সরকার কি বিষয়গুলো আমলে নিয়েছিল কিনা? আপনি বলছেন যে না, শুধুমাত্র ডিগ্রি দিয়েই হয়নি, কিন্তু আপনি যে মেটিকুলাস ডিজাইনের কথা বলছেন, এখন একটা সরকারের অনেক রকম মেকানিজম থাকে, অনেক যন্ত্র, মানে একটা রাষ্ট্রযন্ত্র, তো সেই যন্ত্রের কাছে, রাষ্ট্রযন্ত্রের কাছে কোনো শক্তি কিন্তু টিকে থাকার কথা না। নাকি আপনারা আমলে সেই অর্থে নেন নেই এই বিষয়গুলো? এই বিষয়গুলো আমলে নেওয়া হয়েছিল। এই বিষয়গুলো আমাদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা মিটিং এ সেই আলোচনাগুলো হয়েছিল। এখানে একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে। হেফাজতে ইসলাম দ্বারা পরিচালিত কওমি মাদ্রাসাগুলো একটা সময়ে ব্যাপকভাবে সরকার বিরোধী আন্দোলনে 14 সালে নেমেছিল। আপনি জানেন যে শাপলা চত্বরে তারা একজোট হয়ে যে ধ্বংসলীলা চালায়, তার পরবর্তীতে
রাজনৈতিকভাবে সেই বিষয়টাকে সমাধান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই তাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তারা যে এই ধরনের জঙ্গি সহিংস কার্যক্রমে তারা নেমেছিল সেটাকে নিয়ন্ত্রণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক দূর এগিয়েছিল। তবে হ্যাঁ, সেখানে আমি মনে করি কিছু কিছু জায়গায় অবশ্যই সার্বিকভাবে সেই এই যে এই সমস্ত মাদ্রাসা কয়েকটিকে নিয়ন্ত্রণ করার বিষয়ে সরকারের কিছুটা হলেও সেখানে ঘাটতি ছিল না তা আমি বলবো না। তবে আপনাকে বারবার একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে আমাদের বিরুদ্ধে যে দাঙ্গায় রূপান্তরিত হয়েছে সেখানে কতগুলো মাদ্রাসা শিক্ষার্থী ছিল আর কতগুলো আপনার প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল বা কতগুলো আপনার এই যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বিহারি কলোনির যে অবাঙালিদেরকে মাঠে নামিয়ে দেওয়া হলো, কতগুলো আপনার রিক্সা চালক হকার যারা ঢাকা শহরে আগে যারা ব্যবসা করত তাদেরকে উচ্ছেদ করার পরে তাদের মধ্যে যে ক্ষোভ বঞ্চনা সেটাকে উস্কে দিয়ে সেভাবে করে ব্যবহার করতে গেল, সেগুলো এটা একটা হোলিস্টিক একটা চ্যালেঞ্জ। ইটস নট জাস্ট আ সিম্পটোম্যাটিক যে আপনি একটা নির্ধারণ করলেন ওইখান থেকে বোধহয় সরকারের পতন হয়ে গিয়েছে। ইট ইজ নট লাইক দ্যাট, ইট ইজ নট লাইক দ্যাট। আপনি যদি এখন বলি আমাদের সেনাবাহিনীতে এখন আমি বলি আমাদের যে বিসিএস প্রশাসন যেটা বলা হচ্ছে যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার, সেখানে কয়জন আপনার ক্যাডার আপনার ভুক্ত কর্মকর্তা আছেন যেখানে একজনও আপনি দেখাতে পারবেন না কেউ কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আলিয়া মাদ্রাসা থেকে কিন্তু আসেনি। হ্যাঁ, তারপরে আপনি সেনাবাহিনী যদি বলেন বা পুলিশ বাহিনী যদি বলেন, কিন্তু ষড়যন্ত্র তো কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ঘিরে হয়েছে। যেমন আমি বলছি যে আমি তো আওয়ামী লীগের সাংগঠনিক রাজনীতিতে ছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে রাজপথ থেকে সরিয়ে দেয়া এবং তাদেরকে নিষ্ক্রিয় করে দেয়া। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রাজনৈতিক আন্দোলনকে সবসময় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমেই কিন্তু আমাকে মোকাবেলা করতে হবে। প্রতিহত করার কথা বলছি না, মোকাবেলার কথা বলছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা কিন্তু ৩ তারিখের পর থেকে পরিকল্পিতভাবে তাদেরকে প্রশাসনের নানান স্থান থেকে বিভ্রান্তি এবং মিসইনফরমেশন দিয়ে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো। আমরা যতদিন রাজপথে ছিলাম তাদের কখনো কোনো সেই দুঃসাহস হয়নি গণভবন অভিমুখে যাত্রা করবে, দুঃসাহস হয়নি, সেটা তাদের চিন্তাতে আনতে পারেনি। কিন্তু যখনই আমার রাজনৈতিক কর্মসূচিগুলো আমি নিজেই উদ্যোগী হয়ে বন্ধ করে দিলাম বা সেটা আমি করলাম না, আমার কর্মীরা যখন মাঠ থেকে আমি তুলে নিলাম, তখনই কিন্তু তারা চরম আশকারা পেয়ে তাদের যে জিহাদি জঙ্গি অস্ত্রশস্ত্র নিয়ে তারা মাঠে নেমে কিন্তু সরকার। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে যাদের দায়িত্ব ছিল ঢাকা শহরে সেদিন যে লকডাউনটা করা বা কারফিউটা করা, তারা পরিষ্কার করে কিন্তু পরিকল্পিতভাবে উত্তরাতে সেই যে একটা আপনার যে মিছিল যেটা মাইকিং করে আমি সেখানে বাহিনীর নাম বলতে চাই না, কোন বাহিনী কি করেছে কোন ব্যক্তি কি করেছে সেটা কিন্তু তারা সেখানে ছেড়ে দিল। এখন এখানে এই সমস্ত তাত্ত্বিক আলোচনা করে লাভ নেই। আপনি পোস্টমর্টম করে পেশেন্ট হ্যাজ ডাইড, এখন আপনাকে ভাবতে হবে হাউ টু প্রোগ্রেস ইন দ্য ফিউচার অন দিস ইস্যু ওয়েদার পাবলিকের যে ডিসকন্টেন্ট। আমি সেখানে আপনার ওই প্রথম জায়গায় আসছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অ্যাসেসমেন্ট, বিশেষ করে পশ্চিমা আপনার যে সমস্ত ডিপ স্টেট এলিমেন্ট যারা আছে তারা কিন্তু সেই অ্যাসেসমেন্ট গুলো করে। হ্যাঁ, তারা কিন্তু দেখে যে কোন দিকে ট্রেন্ড যাচ্ছে, মানুষের অভিব্যক্তিটা কোথায়, মানুষ কাকে চাইছে। এই যে আমার ভাই নিজুম মজুমদার যে কথাটা বললেন শেখ হাসিনাই আনসার, এটা কিন্তু শুধু কথার কথা না, এটা শুধু আমাদের আবেগের কথা না বা ওনার আবেগের কথা না বা আপনার প্রশ্ন সেন্সেশনাল প্রশ্নের উত্তরে আমি সেন্সেশনাল দিচ্ছি তা না, এটা কিন্তু অ্যাবসলিউটলি ডেটা অ্যানালাইসিসের কথা বলছে। আপনি হয়তো বা সেই ডেটা অ্যানালাইসিস করি না, কিন্তু আমার যে হিউজ সোশ্যাল মিডিয়া মানে একটা প্রেজেন্স বাংলাদেশের আছে, ডিজিটাল বাংলাদেশের কল্যাণে হয়েছে, মানুষের যে অভিব্যক্তি এক্সপ্রেশন, স্ট্যাটাস দিয়ে বলি, কমেন্ট দিয়ে বলি বা তার রিয়াকশন দিয়ে বলি, এই সমস্ত এক্সপ্রেশন গুলো অ্যানালাইসিস করার জন্য কিন্তু সুনির্দিষ্ট টুল তাদের আছে। তারা সেখান থেকে কিন্তু বার্তা পাচ্ছে। যতই ইউনুস আমাকে বন্ধ করে দিক না কেন, যতই ইউনুস আমাকে নিষিদ্ধ করে দেখ না কেন, সাধারণ মানুষ 2 লাখ সাইবার যুদ্ধ কোথায় সেটা আপনি যারা সাইবার যুদ্ধের কথা বলেছেন তাদের থেকে জিজ্ঞেস করবেন, আমি তো সাইবার যুদ্ধের কথা বলিনি। কিন্তু সাধারণ মানুষের যেই ধরনের অভিব্যক্তি, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু তারা এখন অ্যানালাইসিস করছে
এবং সেখানে তারা একটাই উত্তর পাচ্ছে, শেখ হাসিনার বিকল্প নেই। সেখানে তারা একটাই উত্তর পাচ্ছে, আগেই ভালো ছিলাম। সেখানে তারা কিন্তু শেখ একটাই উত্তর হাসিনা পাচ্ছে, ইউনূস বিশ্ববেহায়া এবং প্রতারক। এই প্রেক্ষিতে কিন্তু তাদের মধ্যে এখন সেই উপলব্ধিটা আসছে যে আসলে আসলে তারা যা করেছে তারা সেটা গণবিরোধী কাজ করেছে, এবং পাবলিক সেন্টিমেন্ট অনুযায়ী এদের যে সাজানো নির্বাচন, এই সাজানো নির্বাচনে 10% ভোট টানতেও কিন্তু তাদের জন্য কষ্ট হয়ে যাবে। বিএনপির, আমি যদি বলি বাংলাদেশে 15 থেকে 20% যদি ভোট ব্যাংক থেকে থাকে, বিএনপির ভোটাররাও কিন্তু ভোট দিতে যাবে কিনা সন্দেহ আছে। এখন আরেকটা প্যানিক সৃষ্টি হচ্ছে, বিএনপির ভোটাররা ভোট দিতে যাবে কি যাবে না সেটা নিয়ে তো সন্দেহ আছে, কারণ একতরফা নির্বাচনে কিন্তু আমার দল যদি নির্বাচন করে আমিও ভোট দিতে চাই না, কারণ আমার মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে যে আরে তো কোনো বিরোধী দলই নেই, আমি তো জিতেই যাব। সেই ক্ষেত্রে একটা সুযোগ তাদের দেখছে যে জামায়াত ইসলামী এবং উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী হয়তো বাংলাদেশের সরকারে চলে আসবে। এইটা এখন দেখছে তারা অ্যাজ এ কনসিকুয়েন্স অফ দেয়ার অ্যাকশন, অফ দেয়ার মেটিকুলাস ডিজাইন, এন্ড এটা নিয়ে তারা তাদের স্থিতিশীলতা নিয়ে, আপনি দেখবেন যে আমেরিকাতেও আপনার মতন বাঙালি অনেক আছে এবং সবাই কিন্তু আপনার মতন প্রগতিশীল চিন্তা ধারণ করে না। এখানেও কিন্তু উগ্র জঙ্গিবাদী চিন্তাধারার অনেক লোক আছে, ইউরোপে আছে, ইউকেতে তো ভরা বুড়ি বুড়ি আছে, এটা বিশ্বের জন্য হুমকি হয়ে যাবে যদি একটা বিশাল ডায়াসপোরা বাংলাদেশের তারা যদি এই একটা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর অধীনে যদি একটা রাষ্ট্র চলে যায়, এ থেকে কিন্তু তাদের মধ্যে কিছুটা সম্বিত এই মুহূর্তে ফেরত এসছে। ওকে, বুঝতে পেরেছি। আমি আপনার কাছে আবার ফিরছি। নিঝুম মজুমদার, আমরা দেখলাম শেখ হাসিনা তার সাক্ষাৎকারে বলেছেন, যেটি বাংলাদেশে খুব বহুলভাবে প্রচারিত হচ্ছে, যে তিনি ভবিষ্যতে তার পরিবারের কাউকে এই আওয়ামী লীগের নেতৃত্বে দেখতে চান না। এরকম একটি কথা বাংলাদেশে খুব বহুলভাবে প্রচলিত বা প্রচার করা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, কেন এটি প্রচার করা হচ্ছে? দেখেন, আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতার কথা বলতে পারি, দুটো পার্সোনাল অভিজ্ঞতার কথা বলতে পারি। সেটা হচ্ছে যে এইটা সম্ভবত ফেব্রুয়ারির দিকে, যখন আপনার টিউলিপ সিদ্দিকী উনাকে নিয়ে এক ধরনের আপনার অপপ্রচার শুরু হলো, মিথ্যা রটনা, গুঞ্জন, প্রপাগান্ডা শুরু হলো। আপনারা জানেন যে সেই সময় টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে, তিনি এগুলো থেকে বের হয়ে এসেছেন। সেই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একটা পর্যায়ে কোনো একটা কথার ফাঁকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপা, দিস ইজ প্রবলি দ্য রাইট টাইম, যে কারণ আমি ওইটা অনুমান করছিলাম যে পুতুল খালার উপরেও আপনার এই ধরনের একটা অপবাদ আসবে, এবং মোটামুটি আমরা তো বুঝতেই পারছিলাম যে পুরো ফ্যামিলির উপর একটা টার্গেট করা হয়েছে, এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছে যে মাননীয় প্রধানমন্ত্রী পুরো ফ্যামিলি দুর্নীতি করেছেন, এটি তো টার্গেট মূলত। তখন আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপা, এইটাই কি রাইট টাইম কিনা যে আপনার সজীব অজেদ জয় উনাকে, তারপর বা সাইমা অজেদ পুতুল উনাকে রাজনীতি ইন্ট্রোডিউস করা, কারণ সবাই এটা জানতে চায়, উনাকেই জনগণের এই ধারণাটা আমি দিয়েছিলাম। আপা পরিষ্কার করে ওই সময়টাতে যে কথাটা বলেছে একদম খুবই পরিষ্কার ভাবে, সেটা হয়েছে, ওখানে কিছু ইমোশনাল কথা ছিল, আমি সেগুলো নিয়ে আলোচনা করব না, কিন্তু একটা কথা উনি পরিষ্কারভাবে বলেছেন যে দলে কে রাজনীতি করবে বা কে নেতৃত্বে আসবে এটা আমি নির্ধারণ করি না, এইটা নির্ধারণ করে দলের কাউন্সিল, এটা নির্ধারণ করে দলের যারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়, ভোট দেন। উনিও একজন ব্যক্তি, কিন্তু উনি এককভাবে সেটা উনি বলতে পারেন না, সেটা সিদ্ধান্ত নিবে দলীয় কাউন্সিল। ফলে জিনিসটা খুবই পরিষ্কার। বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আপনি দেখেছেন, আপনি অন্য দলের কোনো কাউন্সিল দেখেছেন গত 20, 30, 40 বছর কাউন্সিল দেখেছেন? বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যেকটা সময় তারা কাউন্সিল করেছে, প্রত্যেকটা সময় টাইমলি কাউন্সিল করেছে, কমিটি দিয়েছে। হ্যাঁ, অন্যান্য ধরেন জেলা উপজেলা পর্যায়ে এগুলো নিয়ে কিছু কথা আছে, কাউন্সিল যুবলীগ বা ছাত্রলীগ অন্যান্য ব্যাপারে, কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে, কমিটির ব্যাপারে এগুলো বরাবরই অনেকটা বলা যায় যে ওই যে হাল খাতা খোলার পরে যে আপডেট করা হয়, বা আমরা প্রতি বছর যারা কোম্পানি আছে তারা জানে যে কিভাবে কোম্পানির অ্যাকাউন্ট গুলো ঠিক করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এগুলো হালনাগাদ করেছে বরাবর। সো এটি একটি গণতান্ত্রিক দল। বাংলাদেশ আওয়ামী লীগের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, তিনি হয়তো আরো ভালোভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন, যেহেতু তিনি আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোর একজন অংশ। কিন্তু আমি এজ এ সমর্থক, এজ এ সাধারণ মানুষ হিসেবে যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে, আমি বরাবরই দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ তার কাউন্সিল নির্ধারণ করে, আপনার কাউন্সিল যাকে ভোট দিবে সেইটা। সুতরাং ওই জায়গাটা আমার কাছে মনে হয় আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছেড়ে দিই, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রে বিশ্বাসী ছিল,
মানুষের আশা আকাঙ্ক্ষা এগুলো মতামতের উপরে বিশ্বাসী ছিল। জি, মহিবুল হাসান চৌধুরী, ধরেন ইউনূস সরকার একটা 25 আগামী ডিসেম্বর কি বলে আগামী ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সম্ভাবনা দিয়েছে রোডম্যাপের মতো। রোডম্যাপ যদিও না, কোনো তারিখ ঘোষণা করেনি, কিন্তু এর মধ্যে হয়তো তারা জুলাই ঘোষণাটি করে দেবে। কিন্তু আমি জুলাই ঘোষণায় যাব আপনার কাছে, কিন্তু তার আগে ধরেন হঠাৎ করে যদি তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেয়, সেই ক্ষেত্রে কি আপনারা নির্বাচনে যাবেন কিনা? গেলে কিভাবে যাবেন? না গেলে কি করবেন? যদি দেখুন, একটি অবৈধ সরকার একটা নির্বাচন যদি দেয়, সে অবৈধ সরকারের নির্বাচনী তফসিল ঘোষণার কি এখতিয়ার আছে কিনা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এই নির্বাচনের সাথে তাদের সাথে যারা আছে তাদের মধ্যেই কোনো একমত তারা হতে পারেনি। তাদের তথাকথিত জুলাই সনদ, সেটা সংবিধানের কতগুলো ধারার সাথে সরাসরি সাংঘর্ষিক এবং সংবিধানের যে মূলনীতি সেটার সাথে সরাসরি সাংঘর্ষিক। এই যে একটা বিতর্ক তারা সৃষ্টি করে আসলে নির্বাচনটা না করার জন্য এবং অবৈধভাবে অনির্বাচিতভাবে তারা যাতে করে সবচাইতে বেশি সময় ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং দেশে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, শুধু আমি আওয়ামী লীগের কথা এখানে বলছি না, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, আরো অনেক রাজনৈতিক দল আছে, জাসদ আছে, বাসদ আছে, এই যে ইসলামিক শাসনতন্ত্র থেকে শুরু করে অনেক ইসলামিক দল আছে, সেকুলার পার্টি আছে, অনেক পার্টি আছে, এই যে তাদের কাউকেই তারা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় আনে না। শুধু এই যে যমুনাতে তাদেরকে ডাকে, চা খাওয়ায়, জুস খাওয়ায়, কেক খাওয়ায় আর বাদাম খাওয়ায়, আর একটা কথাবার্তা বলে আবারও তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়। এদের আসলে নির্বাচন করার সেই ধরনের কোনো ইচ্ছাই নেই। এবং এখন দেখবেন এই যে এনসিপি পার্টি, তারা একটা গো ধরেছে, তারা যেই পার্টি এখনো নিবন্ধন ঠিকভাবে পায়নি সেই পার্টিকে কেটার করার জন্য নির্বাচন কমিশনে চাপ দিয়ে শাপলা দিতে না পেরে শাপলার ছোট ভাইকে তারা সিলেক্ট করলো। মানে এমন সকল উদ্ভট কার্যক্রম যে তারা এখানে করছে, যে শাপলা দিবে নাকি শাপলার সন্তান দিবে, হ্যাঁ, বা শাপলার কলি দিবে, এই ধরনের কার্যক্রম করে নানানভাবে ক্ষমতা আঁকড়ে ধরার কাজ করছে তারা। সুতরাং এদের অধীনে নির্বাচন তো প্রশ্নই ওঠে না। এবং আপনি যে দেখবেন যে নির্বাচনী আইনের যে প্রক্রিয়ার মধ্যে আমাকে আমার সাংগঠনিক কাঠামোর মধ্য থেকে মনোনয়ন দিতে হবে, আমার সাংগঠনিক কাঠামোর আমার প্রেসিডিয়ামে 2 জন সদস্য ইতিমধ্যে কারান্তরে, একজন মৃত্যু পথযাত্রী ছিলেন, তিনি কিছুদিন আগে জামিনে বের হয়ে এসে তিনি আছেন ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, তারপর কাজী জাফরুল্লাহ আর একজন আছেন, তিনি এখন কারাগারের মধ্যে আছেন। আমাদের প্রেসিডেন্ট, আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা, তিনি সাধারণত যেটা নিয়ম সেটা হচ্ছে পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন পত্রে স্বাক্ষর করবেন। আপনি তো আমাকে অবৈধ এমন ভাবেই করে রেখেছেন এবং তার বিরুদ্ধে একটা তাজুল যাত্রার নাটক, সেই যাত্রাপালার যে একটা স্টেজ তৈরি করে তাকে আপনি এখন কনভিক্ট করতে চাইছেন, তাকে ইতিমধ্যে কনভিকশন করে দিয়েছেন কি একটা তথাকথিত আদালত অবমাননার একটা ঠুনকো উদ্ভট একটা এই ধরনের কোন শুনানি ছাড়া তাকে এখন কনভিকশনও করে দিয়েছে। হ্যাঁ, ইতিমধ্যে, মানে এখনো বিচার কার্য শুরু হয়নি। এই যে গোলাম মুর্তজা জামাতের যে একটা মানে ভাবশিষ্য ব্যক্তি, সে ইতিমধ্যে কিন্তু তাকে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট একটা করে তাকে কনভিক্ট করে দিয়েছে। হ্যাঁ, তো যেন তেন ভাবে যত খুশি যা প্রকারে যেভাবে পারে কনভিক্ট করে। যে আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে মামলা আছে প্রায় 160টি, 160। এখন ধরেন আমার এফআইআর খোঁজ পেয়েছি 140টার মতো, বাকিগুলো এফআইআর এখনো পাইনি আমি। হ্যাঁ, এই যে আমাদের দলীয় নেতা কর্মীদের উপরে এত নির্যাতন অত্যাচার, অনেকে হত্যা করা হয়েছে, 100-র উপরে জনপ্রতিনিধি, সংসদের জনপ্রতিনিধি এখন কারাগারে। আপনি কিভাবে নির্বাচন করবেন? এই যে অরাজক নৈরাজ্যবাদী জঙ্গি গোষ্ঠীর অধীনে নির্বাচন তো দূরের কথা, বাংলাদেশে স্বাভাবিক জীবনের যেখানে গ্যারান্টি নেই, সেইখানে কেউ কি আসলে নির্বাচনমুখী হবে কিনা? আমাদের নেত্রী যথাযথই বলেছেন, তিনি সরাসরি বলেছেন যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী নয়, শুধু বাংলাদেশের মানুষ এই নির্বাচনকে বয়কট করবে। কারণ তারা আপনি আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা শুধু তুললে হবে না, আপনি আওয়ামী লীগের উপরে যে সমস্ত অবৈধ, অন্যায্য, অসাংবিধানিক মামলাগুলো করেছেন সেগুলো সব স্থগিত করতে হবে। আমাদেরকে আমাদের রেগুলার সাংগঠনিক কার্যক্রম করার জন্য সেখানে দিতে হবে, এবং এরা কেউ সেটা দেবে না, এদেরকে নেমে যেতে হবে। এই খুনি ইউনূস এবং তার গ্যাংকে উৎখাত করতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। নতুন একটি সরকার, সেটা তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন নাকি নির্বাচনকালীন, কি সরকার করবেন সেটা আসতে হবে। সেই সরকার আসার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন, সেখানে এখনো জঙ্গিদের হাতে
পুলিশের হাজার হাজার অস্ত্র, 30% পুলিশের অস্ত্র, যেগুলো 500টা থানা লুট করা হয়েছে, সেই লুট করা থানাগুলো থেকে অস্ত্র এদের হাতে। মানুষের বৈধ অস্ত্র যেগুলো থানায় ছিল সেগুলো তাদের হাতে, অবৈধ অস্ত্র যেগুলো আলামত হিসেবে থানায় রাখা হয়েছে সেগুলোও তাদের হাতে। একটা বিশাল জনগোষ্ঠীকে তারা অস্ত্র শস্ত্র দিয়ে সজ্জিত করে যে অরাজকতার জন্য মাঠে ছেড়ে দিয়েছে, এই পরিস্থিতি আপনি কিভাবে নির্বাচন করবেন? সেই অর্থবহ নির্বাচন, সেই ইনক্লুসিভ ইলেকশন করার জন্য যেই সরকারের প্রয়োজন সেই সরকারকে আগে প্রথমে আনতে হবে। সেই সরকার ব্যতীত এই অবৈধ খুনি ইউনুস, ফ্যাসিস্ট ইউনুস সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, সেই নির্বাচন আমরা শুধু বয়কট করব না, আমরা প্রতিহত করব। এবং আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে যে সকল নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করেছে, সেটা জেনারেল জিয়াউর রহমান হতে পারে, সেটা জেনারেল এরশাদ 1988 আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলো, এবং তারপরে 15ই ফেব্রুয়ারি, এই একই ফেব্রুয়ারি কাণ্ড ঘটতে যাচ্ছে, বেগম খালেদা জিয়ার সরকার 15ই ফেব্রুয়ারি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলো। সেই সরকারগুলোর মেয়াদ কতদিন ছিল? সর্বোচ্চ মেয়াদ ছিল 2 বছর, সর্বনিম্ন মেয়াদ ছিল 2 মাস। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার সরকার 2 মাসের মধ্যে পতন হয়েছে, আর এরশাদ সাহেবের সরকার 88 দিন নির্বাচন করে 90 এর মধ্যে তারা পরাজিত হয়েছে। তো এরাও সেভাবে করে যেই জগা খিচুড়ি মার্কা, গোজা মিল মার্কা সরকার তারা আনতে চায়, সেই সরকারও কিন্তু স্থায়িত্ব পাবে না যদি তারা একটা গোজা মিলের নির্বাচন করে। আমরা দেখবো কত পার্সেন্ট মানুষ আসলে ভোট দিতে গিয়েছে। এত সহজ না নির্বাচন। জি। নিজুম মজুমদার, এই যে নির্বাচন কিংবা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে কি হবে, অতীতের সরকারগুলো দেখেছে। এখন অতীতে তো আওয়ামী লীগের কখনো এভাবে পতন হয়নি, ফলে অতীতের রেফারেন্সটা সেই অর্থে খাটে কিনা আপনার কাছে প্রশ্ন রাখলাম। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন রাখলাম যে আপনি দেখুন যে জুলাই সনদ হয়তো ডক্টর ইউনূস 2-4 দিনের মধ্যে ঘোষণা দিয়ে দিতে পারবে। সেই যদি জুলাই ঘোষণা দিয়েই দেয়, বিএনপি আপনি জানেন যে তাদের নারাজি জানিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে জুলাই সনদ ঘোষণা দেয়নি নাকি ওদের, মানে আরো বাকি আছে? ইয়েকে ডক্টর ইউনূস ঘোষণা করবেন রাষ্ট্রপতিকে বাদ দিয়ে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির ভূমিকাটা কি হবে আইনিভাবে, সাংবিধানিকভাবে, আবার বিএনপির অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়ালো? 3টি প্রশ্ন করেছি আপনাকে। আমি তিনটি প্রশ্ন পেয়েছি। প্রথমে আপনাকে একটু এর আগে যে আপনি মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছেন নফল ভাইকে, সেটা একটু সম্পর্ক ভাবে আমি দুইটা কথা বলি। প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের কিন্তু ইলেকশনের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমরা কিন্তু, আমাদের কথা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, বা সেই ইনক্লুসিভ ইলেকশন হতে হবে একটি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে। একটা ডাকাত দল এসে দেশের ক্ষমতা আপনার কুক্ষিগত করে নিয়েছে, তারা ঠিকভাবে ইলেকশন করতে পারবে কিনা এইটা নিয়ে আলোচনার কি আছে তাই তো বুঝলাম না। আপনার বাসা থেকে যদি ডাকাত দল আপনার স্বর্ণ গহনা এগুলো নিয়ে যাওয়ার পরে আপনি কতটুকু ভাগ পাবেন এইটা নিয়ে আলোচনা করে আপনি এটা মানবেন? ওই তো জিনিস তো আপনার, তাই না? তো আলটিমেটলি আপনি ব্যাপারটাকে ওই মেটাফরিক, আমি ডাকাতের কথা বলেছি, আপনি এই আসল ডাকাতদের ওইভাবে বিবেচনা করেন। নাম্বার 1, আমরা বারবারই বলেছি ইনক্লুসিভ ইলেকশনের কথা, এইটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। ইনক্লুসিভ ইলেকশন মানে সব দলকে নিয়ে ইলেকশন হবে, কিন্তু কোনোভাবে এই অবৈধ সরকারের, এই অবৈধ ইউনূসের আন্ডারে না। সিম্পল অ্যাজ দ্যাট। সংবিধান ওপেন আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা, প্রক্রিয়াটা জানা আছে। আপনি জানতে চাইলে আমি আপনাকে এরকম 5-6টা প্রক্রিয়ার কথা অটোমেটিক বলতে পারি। আমাদের সামনে পঞ্চম সংশোধনী আছে, আমরা পঞ্চম সংশোধনীর রায় যখন চেঞ্জ করা হলো ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের, আমরা দেখেছি যে এক রায়ের ভেতরেই জিয়াউর রহমান, সায়েম এবং মোশতাকের শাসন ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছে। তো আপনার একেবারে শেষ প্রশ্নের উত্তরটা আমি দেই যে বিএনপির অবস্থানটা কি। আমি জানি না যে আসলে বিএনপির মাথা পুরোপুরি গেছে নাকি তারাও একটা কোনোভাবে আগে ক্ষমতায় আইসা নেই এই তত্ত্বে বিশ্বাসী। আমি আসলে আমি নিশ্চিত না, কারণ বিএনপির যদি মাথা পুরোপুরি না যায় তাহলে একই ভুল 2বার কেন করবে আমি জানি না। এর আগের বার তারা অস্ত্রের মুখে অবৈধ ক্ষমতা দখল করেছিল 1977 সালে। ক্ষমতা দখল করে সে পার্টি বানিয়েছিল, পরবর্তী সময় বহু বছর পরে এসে বিএনপি আমলেই কিন্তু আপনার জিয়াউর রহমানের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল, নট আওয়ামী লীগের আমলে। এটা মাথায় রাখতে হবে। পরবর্তী সময় অ্যাপিলেট ডিভিশনের রায় এসছে আওয়ামী লীগের শাসন আমলে, কিন্তু বিএনপির আমলেই কিন্তু এই পঞ্চম সংশোধনীর রায়ের মাধ্যমে জিয়াউর রহমানের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছিল। সো ওদের তো অনেক লয়ার আছে, আইনজীবী আছে, তারা জানে না যে এটি একটি অবৈধ সরকার, এটির কোনো সাংবিধানিক কোনো আপনার কোনো কাঠামোর মধ্যেই পড়ে না। এমনকি জামাতের যে লয়ার শিশির মনির, সে এখন
নতুন করে বলা শুরু করেছে 106 অনুচ্ছেদের মাধ্যমে আসলে এটা লিগ্যালিটি দিলে হবে না। সে তো জানে খুব ভালোভাবে যে বিচারপতিরা ছিল হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে, তারা ফুল কোর্ট হিয়ারিং এর কোনো প্রশ্নই আসে না। সবচেয়ে বড় ব্যাপার, ওইখানে বিচারপতিদের যেই তথাকথিত একটা চোথা নিয়ে এসেছে, ওইখানে লেখা আছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রথম লাইনই তো মিথ্যা। হ্যাঁ, সো আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে যে তারা বলছে জনগণের আমি বলি আপনাকে, এটা একটু ক্লিয়ার না করলে হবে কি, আতখাচরা বুঝবে মানুষজন। জনগণের চরম অভিপ্রায়ের কথা বলা হয়েছে, জনগণটা কোথায় আপনি অভিপ্রায় আসবে যে, ফলে ওরা নিজেদের ভিতরেই বলা শুরু করেছে যে এই সরকার আসলে 106 অনুচ্ছেদে আসে নাই। সো এই সরকারের এই অবৈধ টোকাই জঙ্গি এদের আন্ডারে ইলেকশন তো প্রশ্নই আসে না। বিএনপি তো ইতিমধ্যে জুলাই সনদে সিগনেচার করেছে। ব্যারিস্টার আমিরুল ইসলাম 1996 সালে একটা কথা বলেছিলেন ইনডেমনিটি অধ্যাদেশ নিয়ে, যে ইনডেমনিটি অধ্যাদেশ ইটসেলফ ইজ এ স্বীকারোক্তি। এই জুলাই সনদ নামে যে এই চোথা এটা নিয়ে এসছে, এইটারে যে কি বলবো, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এটাকে চটি বই বলেছে। আমি আসলে যে কি বলবো বুঝতে পারতেছি না। আমি ওনার সাথে একমত আসলে, যে এইখানে গণতন্ত্র শব্দটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে গণতন্ত্র বলে কিন্তু কোনো শব্দ নাই। মানে বাপের মাধ্যমে জন্মানোর পরে বাপকে চেনে না, অর্থাৎ 26শে মার্চের স্বাধীনতার ঘোষণা বাদ দিয়ে দেওয়া হয়েছে, আপনার ঘোষণাপত্র বাদ দিয়ে দেওয়া হয়েছে, 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের কথা তফসিল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন এইরকম একটা কথিত আপনার একটা ট্র্যাশ এইখানে যখন বিএনপি সিগনেচার করছে, তখন আপনি বিএনপির রাজনৈতিক আইদার বলতে পারেন লোভাতুর, যে কোনোভাবে আগে ক্ষমতায় যাই, এরপর এগুলার সিস্টেম দিব, সাইজ করব, এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয়। আদারওয়াইজ কোন সুস্থ মানুষ তো এদের অধীনে ইলেকশনে যেতে পারে না। বিএনপির উচিত বরঞ্চ সবার আগে বলা যে আমরা একটি সাংবিধানিক প্রক্রিয়াতে যেতে চাই ইলেকশন যদি হয়, কারণ এইটা তো অবৈধ ঘোষণা হবে। আপনি এটা আজকে তারিখ দিয়ে লিখে রেখে দেন, আমি বলে দিয়েছি আপনাকে। এই ইউনূসের বাংলাদেশ শুরু হবে হচ্ছে 5ই আগস্ট ওই দুপুরবেলা থেকে, 2024-এর 5ই আগস্ট দুপুরবেলা থেকে বাংলাদেশ আবার শুরু হবে। বাই ডিফল্ট এটাকে আমরা আইনের ভাষাতে বলি ভয়েড অ্যাব ইনিশিও। মাঝখানে আপনি যা দেখেছেন এগুলো ভয়েড অ্যাব ইনিশিও। এর ওইটার জন্য আর কোর্ট মোটে যাইতে হবে না, এইটা শুরুতেই বাদ, সিম্পল অ্যাজ দ্যাট। ওই ইনডেমনিটি অধ্যাদেশের সময় শোনেন, আমি আপনাকে বলি, এটা আমার কথা না, ইনডেমনিটি অধ্যাদেশের যখন অ্যাপিলেট ডিভিশনের রায়টা দেয়, তখন বিচারপতির আপনার হাইকোর্টের বিচারপতিরা পরিষ্কারভাবে বলেছে যে ইনডেমনিটি অধ্যাদেশ আপনার ওই পার্লামেন্টে বাতিলেরই দরকার ছিল না, বিকজ ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও। যদিও অ্যাপিলেট ডিভিশন নানান কারণে এগুলাকে সমালোচনা করেছে, কিন্তু বিচারপতিরা হাইকোর্টে বলেছে একই কথা, যে যেই অবৈধ সরকার ভয়েড অ্যাব ইনিশিও, তার আন্ডারে আবার ইলেকশন আপনার ওই যে কি জানি বলে, ওই যে ডাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, তারা করবে ইলেকশন। হ্যাঁ, তো সুতরাং আমাকে নওফেল ভাইকে ছেড়ে দিতে হবে, 2টা মিনিট দেন নওফেল। জি ছেড়ে দিতে হবে। নওফেল ভাই, আপনি বলছিলেন যে আপনারা ইলেকশন শুধু বয়কটই করবেন না, নির্বাচন প্রতিহত করবেন। কিভাবে প্রতিহত করবেন? 1 নাম্বার। 2 নাম্বার, আমি শুনতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনগুলো পুনর্গঠিত হচ্ছে, হ্যাঁ, এবং সেখানে নতুন নেতৃত্বের পক্ষ বিপক্ষে বিভিন্ন আলোচনা চলছে বলে শুনতে পাচ্ছি। এই কমিটিগুলো কোন প্রক্রিয়ায় হচ্ছে এবং এখানে কি শেখ হাসিনার অনুমোদন থাকছে কিনা? আপনি কি পুনর্গঠিত বলছেন? আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর কমিটি পুনর্গঠিত হচ্ছে নতুন নেতৃত্বে, এটা আমি শুনতে পেয়েছি। হ্যাঁ, এই শোনার মধ্যেই থাকুন, এটার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটা শুনতেই পেয়েছেন, যেহেতু এটার কোনো ব্যাখ্যা নেই, এটার কোনো প্রমাণ নেই। এগুলো সবই হচ্ছে ওই যে একটা চিঠি দিয়ে বললো না আমাদের না, সেখানে আমাদের সহযোগী সংগঠন বা আমাদের সাংগঠনিক কাঠামো কিভাবে পরিচালিত হয়, সেটা আমাদের আভ্যন্তরীণ একটা সাংগঠনিক চর্চা আছে। সেই চর্চা অনুযায়ী যখন কোনো সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধু কন্যার তার অনুমতি ছাড়া বা তার সাথে পরামর্শ করা ছাড়া, তার নির্দেশনা ছাড়া এই ধরনের পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন হয় না। হ্যাঁ, একটা বিষয় যে সংগঠনকে উজ্জীবিত করার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় আমার সাংগঠনিক কমিটিগুলো ছিল না, সেগুলো সেখানে দেয়া হচ্ছে, বা সেখানে পুনর্গঠিত নয়, সেটা আসলে যেখানে ভয়েড ছিল সেই ভয়েড গুলো স্থানটা পূরণ করা হচ্ছে, সেটা আরেকটা বিষয়। সেগুলো কিন্তু সবকিছু কিন্তু আমাদের দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা যেখানে আত্মগোপনে আছেন না কেন, তাদের সাথে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা করা হচ্ছে। আওয়ামী লীগ কিভাবে প্রতিহত করবে, আওয়ামী লীগ কিভাবে নির্বাচনের বিষয়ে
দেখুন, এটা তো শুধুমাত্র আওয়ামী লীগের বিষয় না। বাংলাদেশে তো আওয়ামী লীগ, হ্যাঁ আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আওয়ামী লীগ আমার কাছে সবচাইতে বেশি, মানে ইট ইজ হোলিয়ার দেন এনিথিং। একটা 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 আদর্শিক বিষয়, এটা একটা আবেগের বিষয়, ভালোবাসার বিষয়, এবং সেটা আমার সাংগঠনিক আদর্শ এবং বিশ্বাসের বিষয়। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী লীগের চাইতে আরো ঊর্ধ্বে দেখে, তাকে সবকিছুর ঊর্ধ্বে দেখে। এবং তারা যখন দেখছে যেই ব্যক্তি এই বাংলাদেশের জন্য সবকিছু বিসর্জন দিয়ে আজকে এই বাংলাদেশে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য তিনি যা করেছেন, একজন সাধারণ প্রান্তিক মানুষ দেখা যাবে, আমরা ভিডিওতে দেখেছি যে বলছে যে আমি বিএনপি করি, ধানে ভোট দেই, কিন্তু শেখ হাসিনা ছাড়া গতি নাই। আপনি বুঝছেন সেন্টিমেন্টটা কোথায় গিয়ে ঠেকেছে? যে বিএনপির কর্মী, প্রান্তিক একজন রিক্সাওয়ালা, তার বাড়ি ফেনীতে বিএনপির একটা খুব ভালো অবস্থান, সাংগঠনিক অবস্থান, সমর্থন আছে। সেই রিক্সাওয়ালা বলছেন যে আরে ভাই, যে আমি বিএনপি করে আমি কইতেছি, হ্যাঁ আমি বলছি যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ কেউ চালাতে পারবে না। তো সেইখানে হচ্ছে তার অবস্থান, যেখানে সেই নেত্রীকে বাদ দিয়ে, সেই নেত্রীকে তো প্রথমে হত্যা করার চেষ্টা করা হলো, তারা সেখানে ব্যর্থ হওয়ার পরে যেখানে তিনি নির্বাচন করতে পারবে না, যেখানে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কা থাকবে না, সেটা তো জনগণ প্রতিহত করবে। প্রতিহত করার দুটো রূপ আছে। অসহযোগ আন্দোলন আওয়ামী লীগও করেছে, মহাত্মা গান্ধী, মোহনলাল করমচাঁদ গান্ধীও করেছে। গান্ধীবাদী অসহযোগ আন্দোলনের এক ধরনের প্রক্রিয়া ছিল, আবার আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনও কিন্তু জাতি দেখেছে, আওয়ামী লীগের অসহযোগ আন্দোলনও কিভাবে কি প্রক্রিয়ায় করা যায়। আমাদের নেত্রী, তিনি সুস্থ আছেন, নেতৃত্ব দিচ্ছেন, মানসিক দৃঢ়তা এবং তার আত্মবিশ্বাসের জায়গা থেকে তিনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিচ্ছেন, তিনি এখনো সেই মানবিক মানুষ বলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগেনি। এই বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেখানে গিয়ে ঠেকেছে, সেখানে গিয়ে এই অপশক্তির বিরুদ্ধে পুনর্বার মুক্তিযুদ্ধ করার মানসিকতা নিয়ে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রস্তুত আছে। কিন্তু তিনি চান না দেশে গৃহযুদ্ধ লাগুক। সুতরাং তিনি রাজনৈতিক প্রক্রিয়ায় বিশ্বাসী একজন রাজনৈতিক নেতা, তাকে গণতন্ত্রের মানসকন্যা বলা হয় বাংলাদেশের রাজনীতিতে, তাই না? তো সুতরাং প্রতিহত করার নানান রূপ আছে। বয়কট শব্দটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, প্রতিহত লুকিয়ে আছে, প্রতিবাদ লুকিয়ে আছে, আলোচনা সমালোচনা সবকিছু লুকিয়ে আছে। মানুষ নীরবতার মাধ্যমে ভোট না দিয়েও যেমনি করে প্রতিহত করতে পারে নির্বাচন, তেমনি করে আরেকজনকে, অন্য ভোটারকে ভোট কেন্দ্র থেকে বিরত রাখার জন্য উৎসাহিত করার মাধ্যমে প্রতিহত করতে পারে। একটি অবৈধ, অসাংবিধানিক, খুনি জঙ্গি গোষ্ঠীর পৃষ্ঠপোষক, শুধু জঙ্গি না, ধর্ষকদের পৃষ্ঠপোষক বাংলাদেশে যারা ধর্ষণের মাত্রা বাড়িয়ে দিয়েছে 3 গুণ, দারিদ্রতাকে আজকে সেখানে 30% নিয়ে যাওয়ার টার্গেট নিয়ে সে নেমেছে শুধু ইউনূস, যাতে করে দরিদ্র মানুষের রক্ত চুষে, এই খুনি সুদী প্রতারক মানুষের রক্ত চুষে আরো বেশি তার যে গ্লোবাল এম্পায়ার তৈরি করার যে রাজনীতি, এই যে একটা প্রতারক সেটা করছে মানুষের মুখে। এখন আমি মনে করি আগামী প্রজন্ম, এই সাধারণ মানুষ সন্তানের নাম ইউনূস রাখবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, যে এটা এত ঘৃণার পাত্রে পরিণত হয়েছে বাংলাদেশে। বাঙালি সমাজে আমাদের যে মীর জাফর যেমন একটা ঘৃণিত শব্দ, খন্দকার মোশতাক, বিএনপির নেতাকর্মীরাও বলবে, কথায় কথায় বলে, কেউ যদি বেইমানি করে বলে তুমি একটা খন্দকার মোশতাক, এটা একটা গালিতে রূপান্তরিত হয়েছে। যে মীর জাফর যেমনি গালি, খন্দকার মোশতাক তেমনি গালি। এখন বলা হচ্ছে যে শুধু ইউনূস, খুনি ইউনূস হচ্ছে আর একটা গালি। ইউনূস সরকার এটাকে একটা এমন পর্যায়ে নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রকে তাচ্ছিল্য এবং কৌতুকের পর্যায়ে নিয়ে গেছে। যেই রাষ্ট্র নিয়ে বিশ্ব স্বপ্ন দেখতো, প্রেসিডেন্ট ওবামা কেনিয়াতে তার যে গ্রাম, তার পিতার যে গ্রাম, সেই গ্রামে গিয়ে 2014 সালে বলছিলেন ডেভেলপমেন্ট দেখতে চাইলে বাংলাদেশ হচ্ছে একটা মানে এক্সাম্পল। শেখ হাসিনার বাংলাদেশ এই ওবামার সময়ে কিন্তু বলেছে। হ্যাঁ, তো এই যে 14 সালের নির্বাচন নিয়ে অনেক আলোচনা আছে না, সেই 14 সালের নির্বাচনের পরে প্রেসিডেন্ট ওবামা বলছে যে ডেভেলপমেন্ট দেখতে চাইলে ওই বাংলাদেশের দিকে দেখতে হবে। বিশ্বের কাছে একটা উদাহরণ থেকে আজকে একটা আমরা হাসির পাত্রে পরিণত হয়েছি, জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছি ইতিমধ্যেই। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাধারণ মানুষকে সাথে নিয়ে
কি প্রক্রিয়ায় এদেরকে তাড়ানো যায়, উৎখাত করা যায় এবং বিচার করা যায়। আমরা মব জাস্টিস করিনি। বঙ্গবন্ধুর কন্যা চাইলে যে সমস্ত মানে লোকেরা, খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে দিতে পারতো একটা বিশেষ ট্রাইব্যুনাল করে। বাংলাদেশের মানুষ হাততালি দিত, এত অপেক্ষা করতে চাইতো না। তারা 6 মাসের মধ্যে যদি এদেরকে গ্রেফতার করার পরে সরাসরি শাহবাগে নিয়ে যদি গুলি করে হত্যা করা হতো, মানুষ সেদিন মিলাদ পড়াতো, মিষ্টি খাওয়া হতো, যে যাক গুড রিডেন্স। তিনি সেটা করেননি। তিনি তার পূর্ণ 5টা বছর সাধারণ বিচারিক প্রক্রিয়ায়, মানে জাজ গোলাম রসুলের আদালতে ট্রায়াল করে 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 জাতির কাছে প্রত্যেকটা পয়েন্ট তুলে নিয়ে এসছে। এবং তারপর তার 2001 সালে যখন তিনি ক্ষমতা থেকে চলে গেলেন, এই বিএনপি সরকার কিন্তু কিছু করতে পারেনি, কারণ দে আর ডিউলি কনভিক্টেড। একইভাবে আমরা কিন্তু আগামীতেও যারা হত্যাযজ্ঞের সাথে যুক্ত ছিল, যারা এই মেটিকুলাস ডিজাইনের সাথে যুক্ত ছিল, আমরা বিচার করব, প্রতিশোধ নেব না, আমরা বিচার করব। আমরা পুরো প্রক্রিয়ায় বিশ্বাস করি, আমরা বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করি, বিচার ব্যবস্থায় বিশ্বাস করি এবং ইনস্টিটিউশনাল জাস্টিসে আমরা বিশ্বাস করি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। সুতরাং আমরা খুব ভালো করেই জানি আমরা বেঁচে আছি, আল্লাহ পাকের রহমত। আমাদের নেতৃবৃন্দ কারাগারে অন্তরীণ আছেন, অনেকেই বেঁচে আছেন, অনেকেই আজকে আমাদের মধ্যে নেই। হত্যা করা হয়েছে, আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। ওই যে বলছিলাম, সৈয়দ আশরাফ যে কথাটা বলেছিল, আমি শেষ করবো সেই কথাটা বলে, আওয়ামী লীগ শুধুমাত্র একটা সাংগঠনিক আদর্শিক রাজনৈতিক দল হিসেবে, শুধু টিপিক্যাল পলিটিক্যাল পার্টি হিসেবে দেখলে হবে না। আওয়ামী লীগ হচ্ছে একটা কনসেন্ট্রেশন অফ আবেগ। শত শত লক্ষ লক্ষ কর্মীর রক্ত, বঙ্গবন্ধুর রক্ত, 4 নেতার রক্ত থেকে শুরু করে এই যে প্রত্যেকটা আওয়ামী লীগের পরিবারে স্বজন হারার বেদনা আছে, তাদের রক্ত আছে, তাদের যে শহীদি রক্তের যে আবেগ, সেই আবেগের কনসেন্ট্রেশন হচ্ছে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের রাজনীতিতে এতদূর এসেছি, অনেক নাম আমার আপনারা হয়তো বা শুনে থাকতে পারেন। আমার পরিবারের মধ্যে সেই রক্ত এবং সেই শহীদ আছে। আমি মাতৃহারা হয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে, সেই আন্দোলন সংগ্রামের ইতিহাসে। শৈশবে আমরা মাতৃহারা হয়েছি, সারা জীবন দেখে এসেছি বাবাকে কারাগার, এক কারাগার থেকে আরেক কারাগারে নিয়ে যাওয়া। হ্যাঁ, সুতরাং প্রত্যেকটা আওয়ামী লীগের পরিবারে, আওয়ামী লীগ কর্মীদের প্রতিটি পরিবারে সেরকম শহীদ আছে। এই আবেগটাই হচ্ছে আওয়ামী লীগ, এবং সেই আবেগকে আপনি সরিয়ে দিতে পারবেন না। কয়েক প্রজন্ম ধরে সেই আবেগ থাকবে, এবং আমরা অপেক্ষা করছি না, শুধু আমরা শুধুমাত্র নির্দেশনার অপেক্ষায় আছি। নেত্রীর এক অঙ্গুলি হলনে বাংলাদেশ পরিবর্তন করার সক্ষমতা আওয়ামী লীগ নেতা কর্মীরা রাখেন। জি, আমি শেষ করব নিজুম মজুমদারের কাছে প্রশ্নটি রাখছি যে, ধরেন এখন যদি নির্বাচন হয়, আওয়ামী লীগ কেমন করবে বলে মনে হয়? আমার কাছে মনে হয় যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ডেফিনেটলি ইউনুসের অধীনে না, যদি একটি ফ্রি অ্যান্ড ফেয়ার এবং প্রপারলি একটা ইলেকশন আয়োজন করা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ 47 থেকে 45 থেকে 47% আপনার ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। এটা কেন মনে হচ্ছে আপনার? জনগণের বক্তব্য, জনগণের কথাবার্তার উপর ভিত্তি করে। আচ্ছা, এমনিতে ধরেন মানে তারা সরকারে গেলে কি করবে? তারা যেই ভুলগুলো করেছে সেইগুলো কি প্রতিকার করবে? কি মনে হয় আপনার? কি কি ভুল করেছে বললে আমি আপনাকে উত্তর দিতে পারি। 2টা ভুলের কথা বলেন। 2টা ভুলের কথা আমার বলতে হবে? আপনি জানেন না আওয়ামী লীগ কোনো ভুল করেনি? আপনি আমাকে যদি বলেন যে উত্তর লেখেন পরীক্ষার খাতাতে, আমি কি উত্তর লিখবো? প্রশ্ন করবেন তো আপনি আমাকে। আপনাকে বলছি আওয়ামী লীগ কি কি ভুল করেছে? এখন আপনি যদি তাহলে উত্তর দিতে আপনি পারেন। আপনি আমাকে মানে আমি তো আপনার উত্তর আমার কাছে যেই ভুল আছে, মানে আমার কাছে যেই ভুল আছে, আমি জানি না যে আপনি সেই ভুলের কথা বলছেন কিনা বা কি বলছেন কিনা। আপনি কি ভুলের কথা সেই মনে করছেন? আমার কাছে মনে হয়েছে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে যখন 2013 সালে আপনার এই রাজাকারদের বিরুদ্ধে যে জনমানুষের যে আন্দোলনটা হয় আপনার শাহবাগে, সেটির প্রেক্ষিতে যখন একটা নাস্তিক, এরা সবাই নাস্তিকের আন্দোলন এগুলো বলে যখন শাপলা চত্বরে এই মৌলবাদীরা এসেছে, মানুষ আন্দোলন করেছে রাজাকারদের বিরুদ্ধে, সেইখানে কে না কে আপনার কি লিখেছে সেটাকে ভিত্তি করে লক্ষ লক্ষ লোক হাজির করেছে। এই গ্রুপটাকে আসলে আমার কাছে মনে হয় যে ওই সুযোগটা বলতে নেগোসিয়েশনের রাস্তাটা আমার কাছে মনে হয়, আমি যদি থাকতাম তাহলে আমি ওই নেগোসিয়েশনের, এখানে কোনো নেগোসিয়েশনের প্রশ্নই আসে না। কিসের নেগোসিয়েশন? রাজাকারদের বিচার হচ্ছে, নেগোসিয়েশন কি আবার? হ্যাঁ, এইটা আমার কাছে মনে হয় স্ট্র্যাটেজিগত একটা আছে। ভবিষ্যতে আসলে
কোনো মৌলবাদী জঙ্গি, তারপরে হচ্ছে যে এই এক্সট্রিমিস্ট, এদের ব্যাপারে জিরো টলারেন্স আমার কাছে মনে হয় নাম্বার ওয়ান। নাম্বার টু যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে আমরা এই ধরনের রাজনৈতিক, যেটা আমাদের মন্ত্রী মহোদয় বলে গেছেন, যে রাজনৈতিক ইস্যুস গুলো রাজনৈতিক ভাবে মোকাবেলা করার ব্যাপারটা, যেমন ধরেন সেনাবাহিনীকে ওই সময় রাস্তায় নামানোটা, এদের তো একটা বিট্রে করবার একটা লং ইতিহাস আছে বাংলাদেশের রাজনীতিতে, সেটা আমাদের সাথেও অন্য পার্টির সাথেও নানান ভাবে আছে, এগুলো আমরা দেখেছি। তো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে আমাদের রাজনৈতিক কর্মীদের উপরে ওই আস্থার জায়গাটা রেখে যদি আমাদের কর্মীরা রাস্তায় থাকতে পারতো, তাহলে আমি ঠিক জানি না যে সিদ্ধান্তটা ঠিক কোন আলোচনার ভিত্তিতে হয়েছে, বাট আমি যদি ওই জায়গাতে থাকতাম তাহলে অবশ্যই আমি এই মতামতটা দিতাম যে আমার কর্মীরা রাজপথে থাকবে। এখানে কোনো কারফিউ টারফিউ কিচ্ছুর দরকার নাই। আমার কিসের কারফিউ, কিসের হরতাল? আমার লক্ষ কোটি লোকজন রাস্তায় নেমে যাবে। কারফিউ, হরতাল এগুলো আমরা রাজনৈতিক ভাবে শান্তিপূর্ণভাবে শান্তি মিছিলের মাধ্যমে আমরা এটা সমাধান করতাম। সো এই দুটো জায়গা আমি আপনাকে বলতে পারি। এছাড়া আপনার যদি কোনো স্পেসিফিক থাকে তাহলে আমি বলতে পারি যে ঠিক আছে, পরবর্তীতে শিক্ষানীতির ব্যাপারে মন্ত্রী মহোদয় তো এখানে আছেন, হয়তো উনি নাই, এখন চলে গেছেন মনে হয় না। শিক্ষানীতির ব্যাপারে আমরা কুদ্রুতিকুদা যে শিক্ষা কমিশন, আমরা একদম আধুনিক একটা শিক্ষা ব্যবস্থাকে এই দেশে আমার মনে হয় প্রচলন করা, এবং আপনার এক শরীফার ঘটনার কথা যদি আপনি মনে করতে পারেন, কোথায়কার কোন উৎস না কে যেন কি বলেছে, সেইটার কারণে শরীফার চ্যাপ্টার চেঞ্জ হয়ে গেছে। আপনার ওই যে কোন লোক হাফ প্যান্ট, কোন বাচ্চার হাফ প্যান্টের একটা ছবি ছিল কোন বাংলা বইয়ে, তাকে ফুল প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে আপনার এই মৌলবাদীদের কথার সাথে আপনার বিবর্তনবাদ নিয়ে পড়ানো যাবে না, আপনার অমুক নিয়ে পড়ানো যাবে না, অমুক গল্প থাকবে না। এই অশিক্ষিত মূর্খ এদের কথা আমার গণায় ধরতে হবে। আমি যদি ওই জায়গাতে থাকতাম, তুই কে রে? প্রথম কথা, তুই কে বেটা? পড়ছস তুই মাদ্রাসাতে, তুই কি বুঝোস ইংরেজি বাংলার? হ্যাঁ, হিসাব পুরোপুরি বরাবর সোজা। আমার কথা হচ্ছে সিম্পল, আপনাকে স্পষ্টবাদী হতে হবে যে এইসব মৌলবাদী, এইসব ইসলামিক এক্সট্রিমিস্ট, যারা এই ইসলামকে ব্যবহার করে পলিটিসাইজেশন করতে চায়, এদেরকে আমি একটা জায়গাতে আমি স্পেস দিতাম না। এটা আমার অবস্থান। জি, বুঝতে পেরেছি। নিজুম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সেই সঙ্গে মুহিবুল হাসান চৌধুরী, তিনি আমার সঙ্গে যুক্ত আছেন কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। যাই হোক, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন।